নিউজ 18 বাংলার মেগা কভারেজ বীরভূম থেকে সরাসরি গতকাল থেকে আমার সহকর্মীরা একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছেন। তার কারণ বীরভূমে সোনার খনি বীরভূমে পাথর খাদান থেকে সোনার পাহাড়, আর সেই সোনার পাহাড়ের মাথায় এখনো পর্যন্ত একটাই নাম। কিন্তু এই একটাই নাম কি, নাকি এরকম আরো অনেক নাম রয়েছে? কারণ মনে রাখতে হবে বীরভূম এমন একটা জায়গা, সেই জায়গায় এই টুলু মণ্ডল, আমরা বলছি টি কোম্পানি কিভাবে কাজ করতো সেখানে। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জমানার মাফিয়া রাজের পর্দাফাঁস, বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ, বালি পাথর কয়লায় অবাধে লুটতরাজ, খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ, রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ, পালা বদলের বাংলায় মাফিয়া ধরো জেলে ভরো, গোপন আস্তানায় পুলিশের হানা, উদ্ধার তাল সোনা বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। মিনারের বাড়িতে কাল রেড হতেই টুলুর পাথর খাদানে পৌঁছে গিয়েছিলাম আমরা। না, খাদানের কাজ বন্ধ, কিন্তু সেখানে গিয়ে আমরা কি দেখলাম? সেখানে যতগুলো ডাম্পার রয়েছে সব ডাম্পারগুলোয় এমএসপি লেখা। এমএসপি কি? এই এমএসপি গেট পাস, টুলুর গেট পাস। আমার সঙ্গে আবির আছে, সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আজ সকালে যখন তুমি গিয়েছিলে তখন তুমি বলছিলে যে এমএসপি ডাম্পারগুলো এমএসপি লেখা আছে। এই এমএসপি দেখলেই নাকি টোলে গাড়ি ছেড়ে দেওয়া হতো, ডাম্পার ছেড়ে দেওয়া হতো, মানে সেদিক থেকে দেখতে গেলে এমএসপি গেট পাস। তো এই এমএসপির ফুল ফর্ম কি? বলা ভালো, মানুষের অনেকেরই পদবী রাশবাড়ি হলে একটা বেশ খুশি ব্যাপার থাকে। তো এই টুলু মণ্ডল তিনি তার পদবীর যে ব্যবহার সেটাকেই কার্যতই এমএসপির মধ্যে দিয়ে নিয়ে এসেছেন। দেখো, এই যে বীরভূমের যে পাথর খাদান থেকে ক্রাশার থেকে সেটি পাথর সরবরাহ করা হচ্ছে। তো এই ক্রাশার থেকে বেরোনোর পর জাতীয় সড়কে যখন গাড়িগুলো উঠবে তখন তার বিভিন্ন জায়গাতে ডিসিআর গেট বা টোল গেট রয়েছে। যেহেতু একাধিক টোল গেট বা ডিসিআর গেটের দায়িত্বে টুলুর টিমই থাকতো এবং তিনিই সেই জায়গাগুলো চালাতেন, ফলে সেখানে এই ডাম্পারগুলোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তারপরেও এই ডাম্পার যাতে রাজ্যের কোথাও বা রাস্তার কোথাও সেই অর্থে আটকে না যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এমএসপি এই কোডওয়ার্ড একটা ম্যাজিকের মতো কাজ করতো। তুমি এবং আমি দুপুরবেলা যখন 12টার সময় কথা বলছিলাম তখন আমি ক্রাশারে গিয়েছিলাম, টুলু মণ্ডলের শালবোদরা এবং সব থেকে বড় একটি ক্রাশার ওই চত্বরের, এবং অনেকেই বলছেন গোটা রাজ্যের মধ্যে ওই রকম বড় ক্রাশার কোথাও নেই। তো সেখানে দেখেছি যে সার দিয়ে তার ডাম্পার দাঁড়িয়ে রয়েছে। আমি এখনো যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাওয়া যাচ্ছে যে দূরে একটি ডাম্পার দাঁড়িয়ে রয়েছে যেখানেও এমএসপি কোড নেম দিয়ে রাখা হয়েছে। তুমি একটু আগে বলছিলে দুপুরবেলা যে আমরা দক্ষিণ ভারতীয় টান সিনেমা যখন দেখি তখন এই এমএসপি বা ওই ধরনের কোনো কোড ওয়ার্ডের কথা জানি। খোদ আমাদের রাজ্যে বীরভূমের মতো একটি জেলায় সেখানে যে কোড নেম কি ধরনের ব্যবহার হতে পারে সেটাই এমএসপির মধ্যে দিয়ে করে দেওয়া হয়েছে। আসলে টুলু মণ্ডল তিনি পাথরের ব্যবসা করতেন, ফলে তার এই পাথর ব্যবসা করার জন্য যে সমস্ত গাড়ি রাস্তাতে চলতো, তার যে সমস্ত জেসিবি দিয়ে পাথর খননের কাজ চলতো বা যে সমস্ত গাড়ি দিয়ে এই বাকি শিল্পের তিনি কাজ চালিয়ে যেতেন, তার প্রত্যেক কটাতেই কোড নেম এমএসপি লিখে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ মণ্ডল স্টোন। এক্ষেত্রে কেউ বলছেন যে টুলু মণ্ডলের যে প্রভাব প্রতিপত্তি সেগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য, সেটা যে তারই জিনিস সেটাও সকলকে বুঝিয়ে দেওয়ার জন্যই তিনি এই কোড নেম ব্যবহার করেন। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই এমএসপি এই কোড নেম ব্যবহার করেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে
আরও স্পেসিফিক্যালি যদি আমরা বলি বীরভূম, পাশের হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, এই গোটা চত্বর জুড়ে এই এমএসপি কোড নেমেই কাজ করা হয়েছে। এবং সেদিক থেকে দেখতে গেলে টুলু মণ্ডলের এই কোড নেম এমএসপি, তার ব্যবসায়িক কাজের জন্য। আবির সঙ্গে থাকো, ঠিকই বলছিল আবির। আমরা যদি দেখি আবির বলছিল মন্ডল স্টোন প্রোডাক্ট এমএসপি, ঠিকই বলছিল। আমরা জনপ্রিয় দক্ষিণ ভারতীয় ছবির কথা যদি দেখি ট্রাকের গায়ে বিভিন্ন বাক্সে একটা কোড খোদাই রয়েছে, আর সেই কোডটা দেখার পরে লোকজন চমকে উঠছে, ছেড়ে দিচ্ছে, পুলিশ, নিরাপত্তারক্ষী সবাই ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? তার কারণ হচ্ছে ওই কোড ভয়ঙ্কর, ওই কোড যার বিরাট প্রভাবশালী, যা খুশি করে ফেলতে পারে। সুতরাং ওই কোড দেখলে হাত ছোঁয়ানো যাবে না। আর এমএসপিও সেরকম একটা কোড যদি হয়েই থাকে, তাহলে এই এমএসপি মন্ডল স্টোন প্রোডাক্ট মালিক টুলু মণ্ডল কতটা প্রভাবশালী আঁচ করা যায় তার সম্পত্তি দেখলে, তার সম্পত্তির পরিমাণ দেখলে আঁচ করা যায়। সিউড়িতে প্রাসাদ, মোহাম্মদ বাজারে সৎসলে জন্মভিটে, সেখানে বাড়ি, প্রাসাদের মতো বাড়ি। স্থানীয়রা বলছেন একেবারে প্রাসাদ। কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট, রিসর্ট, প্রচুর সম্পত্তি। কেষ্টর বিষ্টু টুলু, প্রশ্ন উঠছে কারণ 2011 থেকে বীরভূমের লাল মাটিতে সবুজের দাপট। আর বীরভূম মানেই বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। অনুব্রত জেলায় টুলুর বালি পাথরের সাম্রাজ্য। টুলুর এত বড় সাম্রাজ্যের কি কিছুই জানতেন না কেষ্ট? আমরা শোনাবো, তার বক্তব্য শোনাবো পরবর্তীতে। টুলুর কীর্তি কি কি? 2021 ভোট পরবর্তী হিংসায় যুক্ত, 2022 খুনের মামলা 1 মাস হাজতবাসও হয়েছিল। টুলুর সিউড়ি মোহাম্মদ বাজারের বাড়িতে ইডি অভিযান চালায় 2022। গরু পাচার মামলায় 2023 দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদ। নিউ টাউনে গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধারের সময়ও এই ঠিক ভোটের আগে গত বছর টুলুর নাম উঠে এসেছিল। রাজ্য পুলিশের এসটিএফ, সিআইডি বারবার তলব করেছে টাকা উদ্ধারের ঘটনায়। এবং 2026 অবৈধভাবে বালি মজুদের অভিযোগ। এই টুলুর সাম্রাজ্য টি কোম্পানি কতটা প্রভাবশালী, কতটা প্রতিপত্তি ছিল। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা এর আগেও টুলুর নাম শুনেছি বিভিন্ন কেসে, 6-7টা নাম তো 6-7টা কেসের কথা এমনিই বলে দেওয়া যায়, কিন্তু ঠিক কতটা প্রভাবশালী তা বোধহয় কলকাতায় এই স্টুডিওয়ে বসে আমার পক্ষে আঁচ করা সম্ভব নয়। কিন্তু যতবার বীরভূমে গিয়েছি টুলুর নাম আমি শুনেছি বিভিন্নভাবে। যখন টুলুর সম্পর্কে খোঁজ নিতে, শুধুমাত্র টুলু কত গুরুত্বপূর্ণ একটা তা খোঁজ নিতে তুমি আজ সকাল থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললে, কি বলছেন তারা, কতটা প্রভাবশালী টুলু মণ্ডল? তার আগে তোমার একটু আগের কথার প্রসঙ্গতে আমি ফিরে যাই। 2008-9 সাল যে সময় থেকে টুলু মণ্ডল তিনি এই বীরভূমের বেতাজ বাদশাহ হিসাবে তিনি নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন, কাজ শুরু করছেন। একই রকমভাবে 2009 সাল থেকে এই বীরভূম জেলাতে রাজনৈতিক পরিবর্তনের একটা ইঙ্গিত খুব স্পষ্টত লক্ষ্য করতে পারা যাচ্ছিল। এবং তুমি যদি দেখো 2009 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান অন্তত 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত বজায় ছিল। লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, পুরস্তর হোক, আর এই গোটা নির্বাচনগুলির যে সাফল্য, সেই সাফল্য দাবি করতেন কে? দাবি করতেন হচ্ছে অনুব্রত মণ্ডল, যাকে বীরভূমের রাজনীতিতে বাঘ বলা হতো। এবং তিনি একমাত্র বোধহয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন যিনি বিধায়ক, যিনি সাংসদ, তিনি কোনো কিছু না থেকেও, তিনি যখন রাজ্য সভাপতি থেকেও যে ধরনের পূর্ণ ক্ষমতার ব্যবহার তিনি করতেন বা তাকে ঘিরে একটা ক্ষমতার বলয় তৈরি হতো, সেই ক্ষমতার বলয়ের মধ্যে টুলু মণ্ডলের প্রবেশ হয়ে গিয়েছিল। অনেকেই বলছেন যে 2014-15 সালে সাইগল, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, যিনি এর আগে গ্রেপ্তারও হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, তার মধ্যে দিয়ে কোথাও একটা যোগাযোগ সূত্র রচিত হয় এবং টুলুর মাথায় অনুব্রত মণ্ডলের হাত ছিল এবং তাতেই নাকি তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়।
সকাল থেকে বিভিন্ন জায়গাতে ঘুরে যে আঁচ পাওয়া যাচ্ছিল, এক তো আমরা তার যে বাড়ি প্রাসাদোপম বাড়ি আমরা দেখিয়েছি, দুই যে 9টা ডিসিআর বা টোল গেট তা টুলুর হাতে ছিল তা আমরা দেখিয়েছি, তৃতীয়ত একের পর এক ডাম্পার তার যে রয়েছে তা আমরা দেখিয়েছি, মস্ত বড় খাদান তা আমরা দেখিয়েছি, তার মস্ত বড় যে ক্রাশার সব থেকে বড় শালবদরাতে সেটা আমরা দেখিয়েছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে বিপুল সম্পত্তি যেখানে রয়েছে, শুধু নিজের ডাম্পার নয় আরও একাধিক ডাম্পার এখানে স্তূপীকৃত রাখা হচ্ছে, তোমার পাথর বালির যে অংশ এই সমস্ত জায়গাও টুলুর দখলে রয়েছে। এবং অনেকেই বলছেন যে শুধু এই রাজ্যে নয়, ঝাড়খণ্ড রাজ্যতে গিয়েও টুলু তার ব্যবসা করা শুরু করে এবং তার জন্য তার স্পেশাল টিম ছিল, টি কোম্পানির এক একজনকে এক এক ধরনের দায়িত্ব দেওয়া ছিল, তারা এই যাবতীয় কর্ম পরিচালনা করতেন। এবং তিনি নিজে কতটা প্রভাব প্রতিপত্তি পূর্ণ ছিলেন সেটা বোঝানোর জন্য তিনি সামাজিকভাবে তার মেয়ের বিবাহের সময় যে জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিলেন সেই ছবিও এখনো বীরভূমের মানুষ কেন গোটা রাজ্যের মানুষকে চমকে দেওয়ার মতো। ফলে এটাই ছিল তার প্রভাব প্রতিপত্তির চেহারা। তবে বলছেন আসলে তিনি মনে করতেন যে এক রাজনৈতিক নেতা তার সঙ্গে রয়েছেন, তার হাত তার মাথার ওপর রয়েছে এবং সে কারণেই তিনি এভাবে গোটা জেলা জুড়ে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন। ঘটনা আবির, তুমি ঠিকই বলেছো। আসলে এই জায়গাটা এতটাই মারাত্মক যে এখানে আমরা জানি সোনার পাথর বাটি বলে কিছু হয় না, কিন্তু আমরা এটা জানি যে সোনার পাথরের খাদান থেকে সোনা ফলে। কেন ফলে তার কারণ এই জায়গাটা একবার দেখুন, ভালো করে দেখুন। আমরা বলছি এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল, মোহাম্মদবাজার, রাজনগর, দুবরাজপুর, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল বলছি। আমরা কেন বলছি এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল? তার কারণ এই জায়গা ছোটনাগপুর মালভূমির ভিতরে পড়ছে। ছোটনাগপুর মালভূমি এখানে যেহেতু থাকছে, সুতরাং এইখানে প্রচুর পরিমাণে প্রাচীন গ্রানাইট, ব্যাসল্ট পাথর, যে পাথর থেকে সোনা ফলে, যে পাথর বেচে সোনা মেলে। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জামানার মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের সিউড়ি, আর সেই সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বীরভূমের শালবাদরা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। বালি পাথর কয়লায় অবাধ লুটতরাজ। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। 83 গুণিত 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক্সকৃত হয়ে দুবাই। যে রাজস্ব আদায় করার যে রাস্তাটা, সেই রাস্তায় তো নেতারা লুটে পুটে খাচ্ছে। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। পুলিশ সূত্রে খবর, এই টুলু মণ্ডল একটা র্যাকেট চালাতো। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝায় এবং সোনা বোঝায় যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরে। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। এখনো শেষ হয়নি, সবে তো সোনার খনিতে নেমেছি। কত সোনা পাওয়া যাবে দেখুন। আমরা জানি প্রচুর টাকা হলে টাকা গুনতে টাকা গোনার যন্ত্র নিয়ে যায় মানুষ। এবার দেখুন টুলুর বাড়িতে সোনা মাপার যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কত সোনা রয়ে গেছে, আরো সোনা, টুলুর ঘরে আরো সোনা। ইন্দ্রজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, আমরা দেখছি যে সিউড়িতে যে টুলুর বাড়ি, সেই বাড়িতে ওজন মানে সোনা ওজন করার মেশিন নিয়ে যাচ্ছেন, মানে সেখানেও সোনা পাওয়া গেল নাকি? হ্যাঁ, একদমই। দেখো, যেটা বলে রাখবো, সিউড়ির যে রবীন্দ্রপল্লীতে বাড়ি হচ্ছে টুলু মণ্ডলের ডালিলা ভবন, সেই ডালিলা ভবনে আমরা কি দেখলাম কিছুক্ষণ আগেই সোনা মাপার যে যন্ত্র,
সেই যন্ত্র একজন স্বর্ণকার নিয়ে ঢুকলেন। অর্থাৎ সেখান থেকেই বোঝা যাচ্ছে বাড়ির ভেতরে যেটা 11:50 থেকে যে তল্লাশি শুরু হয়েছিল, অর্থাৎ সেখানে কিন্তু ইতিমধ্যেই সোনা উদ্ধার হয়েছে। তা না হলে কেন একজন সোনা মাপার স্বর্ণকার তাকে ডাকা হবে, বা তিনি কেন সোনা মাপার যে যন্ত্র অর্থাৎ সেই যন্ত্র নিয়ে তিনি কেন হাজির হবেন? অর্থাৎ সেখানে সোনা উদ্ধার হয়েছে এবং সেই সোনাগুলি অর্থাৎ ওজনের কাজ চলছে এবং ওজন করা হবে যে কতটা সোনা আবারও উদ্ধার হলো টুলু মণ্ডল যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়ি থেকে। মিনারের ঘরে যে ধন আছে সেই ধন টুলুর ঘরেও আছে। মিনারের বাড়ি থেকে কাল মিলেছিল সোনা, আর এবার টুলুর ঘর থেকে মিলবে সোনা। সোনা যে মিলেছে তা তো নিশ্চিত। তা যদি না হয় খামোখা সোনা ওজন করার যন্ত্র নিয়ে কেন ঢুকবেন পুলিশ কর্মীরা? এই বাড়িতে কতক্ষণ ধরে অভিযান চলছে ইন্দ্রজিৎ? এই বাড়িতে কতক্ষণ ধরে তল্লাশি চলছে? আমরা ভিতরের খবর কি পাচ্ছি? এটা তো নিশ্চিত যে সোনা মিলেছে। কতটা সোনা তা ওজন করার জন্য যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাশ মিলল কিছু? কতটা? যেটা বলে রাখবো, 11:50 নাগাদ পুলিশ আধিকারিকেরা এবং পুলিশের যারা অফিসার তারা কিন্তু রবীন্দ্রপল্লীর যে বাড়ি সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। আর তারপর দীর্ঘক্ষণ তারা বাইরে দাঁড়িয়েছিলেন। তারপরে বাড়ির যারা পরিচারিকা ছিলেন তারা এসে দরজা খুলে দেয় এবং বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ আধিকারিকেরা। এবং তারপর থেকেই অর্থাৎ যে তল্লাশি চলছিল, কিছুক্ষণ আগে মাত্র 10 থেকে 15 মিনিট আগে কিন্তু সোনা মাপা যে যন্ত্র সেই যন্ত্র নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সোনা ফেনা পাওয়া গেছে এমনটা কিন্তু সূত্রের খবর রয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে আর্থিক বা ক্যাশ টাকার যে কথা বলা হচ্ছে, সেই ক্যাশ টাকা কি পাওয়া গেছে আদৌ, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত বা টাকা গোনার জন্য যে মেশিন লাগে বা যন্ত্র লাগে সেগুলো কিন্তু এখনো ভেতরে প্রবেশ করানো হয়নি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় যে টুলু মণ্ডলের বাড়িতে আদৌ ক্যাশ রয়েছে কিনা না, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইন্দ্রজিৎ আমার সঙ্গে আছেন এবং এই সোনা মাপার যন্ত্র নিয়ে যে ভিতরে ঢুকেছেন পুলিশ কর্মীরা, ভিতর থেকে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি খবর আসবে যে ভিতর থেকে কতটা সোনা বেরোলো। সোনা আছে, কিন্তু কতটা সোনা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আর ইন্দ্রজিৎ আমাদের তখন সেই আপডেট দেবে। যতক্ষণ না পর্যন্ত এই সোনা ভিতর থেকে কতটা জানা যাচ্ছে ততক্ষণ আপনাদের আরও কিছু ছবি দেখাই, আরও কিছু ছবি দেখাবো তার সঙ্গে আমরা। যেমন একটা ডাম্পিং গ্রাউন্ড দেখাই। এই দেখুন টুলুর ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে যে ডাম্পারগুলো রয়েছে সার দিয়ে, এগুলো সব টুলুর। ওই দেখুন পাথর বোঝাই করা রয়েছে। এত বড় এই ডাম্পিং গ্রাউন্ড টি কোম্পানির। বাহুবলী টুলুর বালির পাহাড় রয়েছে এখানে এবং সার দিয়ে থাকে ডাম্পার। এখান থেকেই বেরোয় বালি নিয়ে, পাথর নিয়ে। টুলু মণ্ডলের পার্কিংয়ে অভিযান বীরভূম পুলিশের। এই সেই পার্কিং যেখানে বেআইনিভাবে একেবারে পাহাড় সমান পাথর বালি এখানে মজুত করে রাখতো এই টুলু মণ্ডল। একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার এবং পাহাড় সমান যে পাথর, সেই পাথর এই জায়গাতেই মজুত করে রাখা হতো। দেখানোর চেষ্টা করব, এখানেই বীরভূম জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা ভেতরে একটি ঘর রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং একের পর এক সারি দিয়ে সাজানো রয়েছে এখানে ডাম্পার। ঠিক কিছুক্ষণ আগেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এই সেই পার্কিংয়ে অভিযান চালানো হয় এবং গোটা অঞ্চল জুড়ে একটা বৃহৎ অঞ্চল, এখানে রয়েছে একের পর এক পাহাড় সমান মজুদ পাথর এবং বালি। মনে করা হচ্ছে এগুলোই বেআইনিভাবে পাচার করার জন্য বা বেআইনিভাবে খাদান থেকে নিয়ে এসে এই পার্কিংয়েই জমা করে রাখতো টুলু মণ্ডল। এবং এবার টুলু মণ্ডলের যে কটা সম্পত্তি রয়েছে, যা যা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু তদন্তে নামতে ইতিমধ্যে তৎপর বীরভূম জেলা পুলিশ। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। মিনার ঘরে যে ধন আছে, মিনারের ঘরে সেই ধন টুলুর ঘরেও আছে নিঃসন্দেহে। কিছুক্ষণের মধ্যেই দেখাবো কতটা সোনা টুলুর বাড়ি থেকে বেরোলো। তো টুলুর বাড়ি, টুলুর প্রাসাদ, টুলুর পাথর খাদান, টুলুর বাগান বাড়ি, সব জায়গাতেই এবার পুলিশের নজর। বাগান বাড়ি থেকে দেখা গেল গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশের গাড়িও পিছন পিছন এসে ধরে ফেললো গাড়ি।
আমি তো স্যার সব করে দেখি কোনটা জিনিস আপনি আমরা দেখার জন্য হ্যাঁ অবশ্যই এত ঠাসাই আজকে সকালবেলাতে হঠাৎ করে আমাদের তো বুঝতে পারছেন স্যার এই জন্য আরো সমস্যা সবাই পড়েছে। সেটা না আপনি আমরা স্যার কর্মচারী উনিও কর্মচারী, এবার আমাদেরকে আরে বাবা আমার কথা বলতে দিন। আপনি তো নিজে সব করে নিয়ে যাচ্ছেন না না কেউ সব করে কাজ করেন না। আপনাকে কেউ একটা বলেছে, কে বলেছে, কে ফোন করেছিল অফিস থেকে, কে ফোন করেছিল অফিস থেকে বলতে কি কে অফিস ফোন থেকে করেছিল আপনাকে? তো ফোনে ফোন করেছে নাকি আপনাকে ভগবান তো নয় যে মনে মনে সিগন্যাল দিয়ে দিল? কে ফোন করেছে, ফোন নম্বর দিয়ে? ব্যাপারটা হচ্ছে কি স্যার আমাকে যা অফিস থেকেই ফোন হয়েছে। অফিস থেকে তো ফোন নম্বর থেকে ফোন আসছে সেটা বলুন। ফোন নাম্বারটা দিলেই তো বেশি চালাক থাকবেন না, আমি স্যার সহযোগিতা করুন। অবশ্যই স্যার আমি প্রথম থেকেই সহযোগিতা। এবার গাড়ির ছবিটা দেখাই, গাড়ির ছবিটা আরেকবার দেখুন। গাড়িটা একদম ঠাসা রয়েছে, ঠাসা ক্যারি ব্যাগ, প্লাস্টিক, ফাইলে ঠাসা ভর্তি পুরো। এত ফাইল, কিসের ফাইল এসব? সুপ্রতিম, কিছু জানা যাচ্ছে? সুপ্রতিম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই যে গাড়ি বেরোচ্ছিল টুলুর বাগান বাড়ি থেকে, গাড়ি পুলিশ ধরলো, তার মধ্যে দেখা যাচ্ছে এত ঠাসা জিনিসপত্র। এগুলো কি ফাইল, কিসের ফাইল? দেখো সেটা হচ্ছে যে আজকে দুপুর বেলায় কিন্তু সিউড়ির যে পরীক্ষা পাইপলাইন আছে এবং সেই জায়গাটা জিতপুর নামে পরিচিত, সেখানে একটা টুলু মণ্ডলের বাগান বাড়ির হদিশ পাওয়া গেছে। এবং সেই বাগান বাড়ির ভেতর থেকে যখন একটি ছোট গাড়ি বেরোচ্ছিল সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে ধরে ফেলে এবং সেই গাড়ির মধ্যে দেখা যায় যে ঠাসা নথি, বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ফাইল। এবং সেখানেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের একদম সন্দেহ হয়, তারা কিন্তু গাড়িটিকে আটকে ফেলে। এরপরে শিউরি থানার পুলিশকে খবর দেয়, শিউরি থানার পুলিশ আসে এবং সেখান থেকে দেখতে পায় যে বেশ কয়েকটি ডাম্পার এবং লরির পেপার রয়েছে তার মধ্যে, এবং বেশ কয়েকটি পাথর যে সমস্ত জায়গায় দেওয়া হয়েছে তার চালান রয়েছে। এবং সেই কিন্তু সেখানকার যে ম্যানেজার ছিল, অর্থাৎ ওই অফিসের যে ম্যানেজার, তাকে যখন মানুষ বিক্ষোভ দেখাতে থাকে সে কিন্তু জানায় যে আজ সকালেই কিন্তু টুলু মণ্ডলের ফোন এসেছিল এবং সেখানে তাকে বলা হয়েছিল যে এই ফাইলগুলোকে সরিয়ে দিতে হবে। সেই মতো গাড়ি এসেছিল, গাড়িতে চাপানো হয় এবং তারপরেই কিন্তু ধরে ফেলে। এর বাইরে সে আর কিছু জানে না। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ এখনো চলছে ওই জায়গায়। টুলু মণ্ডল তার সেই মারাত্মক টি কোম্পানি, যারা টোল তুলতো, টোল থেকে বেআইনিভাবে টাকা তুলতো, পাথর তুলতো, বালি তুলতো, আইনের ধার ধারতো না, সেই টি কোম্পানি টুলু মণ্ডল এত কাজ করতো বীরভূম জুড়ে। তো জনপ্রতিনিধিরা জানতেন না? প্রশ্ন তুলছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তাহলে শতাব্দী রায়ের প্রসঙ্গ তুলছেন নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আমরা শতাব্দী রায়ের কাছে জানতে চেয়েছিলাম, প্রসঙ্গ টুলু মণ্ডল, শতাব্দী রায়, শুনুন কি বলছেন। ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, না তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএরা ব্যবসায়ী নই। যদি ব্যবসায়ী করে থাকেও সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। এই যে এরা কল্যাণরা বারবার সব কিছুতে আমাদেরকে যাওয়া আছে, সেই যে এই বিতর্কে দিতে চাইছি না। সব কথার উত্তর দিতে পারলে, মানে দিতে হলে আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। আমি ওনার কথা উত্তর দেওয়া